আমার বাবা মার পর যদি রাজন্যা নামটা কেউ সেভাবে প্রতিষ্ঠা করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, 21শে জুলাইয়ের মঞ্চ করেছে। আমার মনে হয় যে এখন একটু ধরে খেলছি, ক্রিজে টিকে থাকাটা খুব ইম্পর্টেন্ট। অন ক্যামেরা বলছি, আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। যদি কেউ তৃণমূল ছাত্র পরিষদ করে তাহলে নাম্বার কমিয়ে দেওয়া হবে। রাজ্যের রাজনীতিতে ধূমকেতুর মতন উত্থান, তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ সৈনিক, দলের সংগঠনের দায়িত্ব যাদবপুরের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গার ক্ষেত্রেও তার হাতেই দেওয়া। আজ আমরা পৌঁছে গেছি রাজন্যার সঙ্গে আড্ডা দিতে। রাজন্যা, জি24 ডিজিটালে তোমাকে স্বাগত। নমস্কার। শুরুতেই আমার তোমার কাছে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে রাজনীতি, যেটা দিয়ে আমি শুরু করলাম, মানে রাজনীতির আঙিনায় একটা ধূমকেতুর মতন উত্থান তোমার, কিন্তু তারপরে এই মুহূর্তে খানিকটা ব্যাকফুটে, মানে একটু কম দেখা যাচ্ছে, কি ব্যাপার? না, আমার মনে হয় যে ব্যাকফুট মানে কম দেখা যাচ্ছে, মানে ব্যাকফুট এরকমটা নয়। ওই রাজনীতিটাও অনেকটা ক্রিকেটের মতো ধরে খেলার একটা ব্যাপার থাকে। প্রথমেই যদি আমি 4-6 মারছি সব কটা বলে যদি 4-6 নয় আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একদমই তাই। তো আমার মনে হয় যে এখন একটু ধরে খেলছি, ক্রিজে টিকে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই টিকে থাকার লড়াই সংগ্রামটা চলছে। আবার যখন সুযোগ হবে, সুবিধা হবে, কোনো বল ভালো এলে নিশ্চয়ই 4-6 হবে। আচ্ছা, লোকসভা ভোট তো শুরু হয়ে গেছে, অনেকেই ছাত্র সংগঠন, যুব সংগঠন তোমাদের, তারা প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন প্রার্থীদের হয়ে। তোমাকে এখনো অবধি সেভাবে খুব একটা বিশেষ প্রচারে দেখা যায়নি। প্রচারে আমি আছি, আমি দেখা যায়নি মানে বিষয়টা আমার সোশ্যাল মিডিয়া দেখলে দেখা যাবে যে আমি বিভিন্ন জায়গায় প্রচার করেছি। যেরকম সায়নিধির প্রচার অনেকগুলো করেছি, আমাদের সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কয়েকটা প্রচার করেছি। শুরু করেছিলাম ঝাড়গ্রাম দিয়ে, ঝাড়গ্রামে আমি অনেকগুলো প্রচার করেছি। এবং সব থেকে বড় বিষয় দেবদার প্রচার করে এলাম। তবে বিষয়টা কি, গরম তো ভীষণ। আমি ওটাই প্রশ্ন করতে আসছি, এই গরমে প্রচার কিভাবে সামলাচ্ছ? হ্যাঁ, মানে ভীষণ গরম, তো এখন বেরোচ্ছি, সবাই বেরোচ্ছে, প্রার্থীরা বেরোতে পারছেন মানে আমাদেরও বেরোতেই হবে এবং আমরা পারবো, সেই মনোবল আমাদের রয়েছে। সব থেকে বড় বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তো বেরোচ্ছেন। কিছুদিন আগে তোমার বিজেপিতে যোগ নিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি সেটাকে সামনাসামনি নাকচও করে দিয়েছো। কিন্তু ওই যে কথা আছে না, যাহা রটে তাহা কিছু তো বটে। আচ্ছা, হ্যাঁ, মানে এই ঘটনাটা যখন বাইরে এসছে, মানে কিছু কি আছে এর মধ্যে, কি ছিল? না দেখো, আমার মনে হয় যে তুমি যে এই প্রবাদটা বললে, যাহা রটে তাহা কিছু তো ঘটে, ডেফিনেটলি তাহা ঘটেই, কিছু না হলেও ওই কিয়কাংশ তো ঘটেই। তো বিষয়টা হচ্ছে যে আমার কাছে প্রস্তাব আসার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে বলা, প্রলোভন দেখানো। প্রস্তাবটা আমার কাছে প্রলোভনের মতোই সাউন্ড করেছে, শুনিয়েছে। তো সেই প্রলোভনটা নাকচ করার ক্ষমতা এবং সেই প্রলোভনটা নাকচ করার মতো স্পর্ধা, সেটা আমি দেখাতে পেরেছি। কারণ আমার সেটা ঔদ্ধত্য নয়, বিশ্বাস করুন, আমি কোনো দলকে ছোট করছি না, কোনো আদর্শকে ছোট করছি না। আমার ঔদ্ধত্য নয় সেটা আমার স্পর্ধা। সেই স্পর্ধাটা কেন দেখাতে পেরেছি? কারণ আমার মনে হয়েছে আমি অকৃতজ্ঞ নই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজন্যাকে তৈরি, রাজন্যাই আমার বাবা মার পর যদি রাজন্যা নামটা কেউ সেভাবে প্রতিষ্ঠা করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, 21শে জুলাইয়ের মঞ্চ করেছে। তো ডেফিনেটলি সেই কারণে আমার মনে হয়েছে আমি বেঈমান হতে পারবো না, অকৃতজ্ঞ হতে পারবো না। এবং আমার আদর্শের সঙ্গে, আমার পলিটিক্যাল আদর্শের সঙ্গে বিজেপির পলিটিক্যাল আদর্শ খুব একটা যায় না। আর যে দলটা সম্পর্কে আমি দিন রাত প্রতিবাদ করছি, আন্দোলন করছি, বিক্ষোভ করছি, সেই দলে যোগদান করাটা আমার মনে হয়নি যে খুব একটা ভালো চয়েস। সাম্প্রতিক অতীতে তোমাদের দলেরই বেশ কিছু নেতা, তাদেরকে দেখা গিয়েছে তারা বিজেপিতে যোগদান করেছেন। যদিও তুমি যেরকম বললে, তারাও একসময় যখন এই দলে ছিলেন তারা তাদের বিজেপি সম্পর্কে বলেছেন, কিন্তু এখন বিজেপি থেকে আমার উল্টো দিকটা বলছেন। মানে তাহলে তুমি সেইটাকে কিভাবে দেখছো? দেখুন, সেটা তার ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ। আমার মনে হয় যে আমার পয়েন্ট অফ ভিউটা আমার কাছে স্বচ্ছ থাকা প্রয়োজন। এবার যাদের সম্পর্কে মানে প্রশ্ন উঠছে বারবার, আমি যদি ধরেই নিই তাপস রায়ের কথা, তিনি সবে গেছেন, বা এর আগেও অনেকে গিয়েছেন, অর্জুন সিং তো বারবারই তিনি অদল বদল করেছেন। তবে হ্যাঁ, কিছু মানুষ রয়েছে যার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, বিনম্র শ্রদ্ধা, যেরকম তাপস রায়। কেন রয়েছে? আমি তার সম্পর্কে কেন কোনোদিন কিছু বলতে পারবো না, আমার ধৃষ্টতা দেখাবো না, কারণ তিনি যেই দলে করুক সেটা তার ব্যক্তিগত বিষয়, সেটা তার ব্যক্তিগত আদর্শের বিষয়। কিন্তু একটা সময় যখন কেউ সিপিএমের বিরুদ্ধে কথা বলার সেই সাহসটা দেখাতো না, সেই সময় দাঁড়িয়ে তিনি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তখন মানে ছাত্র পরিষদ করা মানে একদম মিটিয়ে রেখে দেবে এরকম বিষয় ছিল। তো আমার মনে হয় তিনি একজন স্বনামধন্য এবং তিনি একজন শ্রদ্ধেয় লিডার,
যিনি ছাত্র সমাজকে পথ দেখিয়েছেন। আমরাও যখন ছাত্র পরিষদ মানে তার কাছে যেতাম, যখন তিনি যখন এই দলে ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসে, তখন তিনি অনেক ভালো ভালো কথা বলেছেন, পথ দেখিয়েছেন আমাদেরকে। তো আমার সেই জায়গায় দাঁড়িয়ে তার সম্পর্কে কিছু বলা সাজে না। এবং বাকি যে লিডার, দেখুন এটা তাদের ব্যক্তিগত বিষয়। অর্জুন সিং সম্পর্কে আমি বলতে পারি তিনি বারবার গেছেন এসেছেন, বারবার গেছেন এসেছেন, এটা তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার জায়গা থেকে, তো সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তুমি যেরকম এইমাত্র বললে যে সেই সময় যখন প্রচন্ড মারপিটের মাঝেও তাপসের ছাত্র পরিষদের ছিলেন, তিনি কাজ করেছেন, আমি তোমাকে সেই জায়গাতে আরেকটা প্রশ্ন করতে চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছিল, হেনস্থার অভিযোগ ছিল, সেইটা সম্পর্কে মানে তার পরবর্তীতে কি ঘটনা বা কি হয়েছে, এখন বিষয়টা কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে? না, এটা কি হ্যাঁ, যখন স্বপ্নদীপের কেসের কথা তো? হ্যাঁ, ডেফিনেটলি। এবং সেটার আমার সঙ্গে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন, প্রায় প্রত্যেক দিন বললে মিথ্যে বলবো, প্রায় প্রত্যেক দিন স্বপ্নদীপের পরিবারের সঙ্গে আমার কথা হয়। আপনারা যাচাই করে নিতে পারেন, তার পরিবারকে ফোন করতে পারেন। তবে হ্যাঁ, কাকুর সঙ্গে আমার কথা হয়েছে। কাকু যেভাবে যেই পরিমাণ ভেঙে পড়েছেন না, আমার মনে হয় যে এটা স্বাভাবিক, যে কোনো বাবা মাই, সেটা আমার বাবা মা হলেও সেটাই হতো। আমাদের নতুন উপাচার্য নিয়োগ হয়েছেন, আমরা তার কাছে গিয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, এবং আমরা তাকে বলেছি, তিনিও আমাদেরকে বলেছেন যে দেখো, কমিটি নতুন করে আমরা তৈরি করব। কমিটি শুধু নয়, আমার মনে হয় নতুন করে অ্যান্টি র্যাগিং স্কোয়াড তৈরি হবে, এবং সেটা যেন কাজ করে, আমরা সেই কথাটা, সেই প্রস্তাবটা জানিয়েছি নতুন উপাচার্যকে। আমরা 1 মাস সময় চেয়ে নিয়েছি, 1 মাসের মধ্যে আমরা দেখব, কারণ অনেক দিন হয়ে গেছে, ইনাফ টাইম, একদমই ঠিক কথা, অনেক দিন হয়ে গেছে যে এখনো পর্যন্ত কোনো মুভমেন্ট হয়নি, ওই স্কোয়াডটার কোনো মুভমেন্ট হয়নি, ওই ইসি কমিটিটার কোনো মুভমেন্ট হয়নি, যেটার প্রস্তাব দেওয়ার কথা ছিল বা যেটার রেজাল্ট মানে তথ্য সিদ্ধান্ত পেশ করার কথা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বারবার স্বপ্নদীপের বাবা কাকুর সঙ্গে আমার কথা হয়েছে, কাকু বারবার চেয়েছেন, কতবার তিনি বা কতবার চাইবেন, এটা একটা বাবা তার সন্তানের বিচারের জন্য ভিক্ষা চাইছে। আমার মনে হয়েছে এরকম একটা পরিস্থিতি না, বিশ্বাস করুন, আমার গায়ে কাটা দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংগঠনের তরফ থেকে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাদবপুরে অ্যাজ সাচ এখনো অবধি তৃণমূলের সংগঠন যে খুব বিশাল কোনো ফ্লারিশ করেছিল সেটা নয়, তোমাকে সেই জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠন বৃদ্ধির, সংগঠনটাকে চাঙ্গা করার, দাঁড় করানোর। একটু কি বেশি কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে? না, নিশ্চয়ই আমি বলবো, দেখো যে কঠিন তো অবশ্যই, হ্যাঁ কঠিন তো আছে, কিন্তু কঠিনটাকে তো জয় করতে হবে, তাই না আমাদেরকে? কঠিন এই কারণে নয় যে বিশাল কিছু ফ্লারিশ ছিল না, সেরকম কারণে নয়, ছিল। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রচুর ছেলে মেয়ে ওখানে রয়েছে, কিন্তু হ্যাঁ সংগঠন হিসেবে যে কখনো একদম খুব ফোরফ্রন্টে আসেনি, তার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটা কারণ, আমি অন ক্যামেরা বলছি, আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, মাস্টারমশাইদের একটা ভয় রয়েছে যে যদি কেউ তৃণমূল ছাত্র পরিষদ করে তাহলে নাম্বার কমিয়ে দেওয়া হবে। দ্বিতীয় বিষয়ে প্রকাশ্যে বলা হচ্ছে, এই নিয়ে তো দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ ডেপুটেশন দিয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদ করলে ওকে সোশ্যাল বয়কট করা হবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ র্যাগিং। আমি এটা বলবো যে এইরকম মানসিকতা আমরা দেখেছি বাম ছাত্র নেতৃত্বদের থেকে আসছে, বাম আদর্শে বিশ্বাসী ছাত্রদের থেকে আসছে, বাম আদর্শে বিশ্বাসী শিক্ষকদের থেকে আসছে। তারপর বিভিন্ন সময় তৃণমূল ছাত্র পরিষদকে বিভিন্ন বিষয়ে হ্যাকেল করা হয়েছে। ইনফ্যাক্ট একটা পতাকা লাগালে পতাকাটা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয় মাটিতে। যেই কারণে আমরা বললাম যে আমরা সিসিটিভি ডিমান্ড করলাম, কেন আমরা বিভিন্ন বিষয়ে র্যাগিং কেন হচ্ছে, যদি একটা ছাত্র কোনো অসুবিধার মধ্যে পড়ে আমরা সিসিটিভিতে দেখতে পারবো। এই যে পতাকা ছিঁড়ে দেওয়া, ব্যানার ছিঁড়ে দেওয়া, এই বিষয়গুলো আছে। তারপর ধরুন না, আজকে কেউ যদি কোনো প্রোটেস্ট করতে চায়, বাম আদর্শে বিশ্বাসী ছাত্রছাত্রীরা, আমি সব ছাত্রছাত্রীদের বলবো না, সব বাম আদর্শে বিশ্বাসী ছাত্রছাত্রীরা খারাপ নয়, আমি আদর্শটাকেও খারাপ বলছি না, কিন্তু কিছু আছে মুষ্টিমেয়, তারা এসে কোনো একটা ন্যায্য প্রোটেস্টকে এসে এমনভাবে ক্যাওস করে তোলে, এমনভাবে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করে যে সাধারণ যারা ছাত্রছাত্রী তারা যে আদর্শে বিশ্বাসী হোক না কেন, তারা এই ঝামেলার মধ্যে পড়ে। আমি এটা 100% বলতে পারি, আমার ঘাড়ে যখন দায়িত্ব এসেছে, আমাকে যখন সেই দায়িত্বটা দেওয়া হয়েছে সম্মানের সঙ্গে, আমি সেটা সসম্মানেই পালন করেছি এবং করে চলছি। যদি কারোর মনে হয়েছে কোনো ভুল ত্রুটি, তারা আমাকে বলতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি পিছিয়ে আসছি। আচ্ছা, তুমি যে 21শে জুলাই সভামঞ্চের কথা বলছিলে, যেখান থেকে সভা বললে সভা র্যালি থেকে একটা বড় জিনিস উঠে আসে, সেটা হচ্ছে স্লোগান। তোমার ক্ষেত্রে একবার এই স্লোগান কোট আনকোট স্লোগান চুরির অভিযোগ উঠেছিল, সেটাকে কিভাবে? ডেফিনেটলি এখনো আমাকে
প্রত্যেক মুহূর্তে উঠতে বসতে আমার ইনস্টাগ্রামে, আমার ফেসবুকে, আমার ইউটিউবে, আমার যে কোনো ভিডিওর নিচে আমাকে শুনতে হয় স্লোগান চোর। जुल्मी जब जब जुल्म करेगा सत्या के हथियारों से चप्पा चप्पा गूंज उठेगी ममता दीदी की नारों से अभिषेक दा की नारों से। হ্যাঁ মানে ট্রোল এবং স্লোগান চোর এই পুরো বিষয় যে ট্রোল ব্যাপারটা সেটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করো? না আমি প্রথম তো আমি এগুলো পাত্তা দিতাম না। দেখুন স্লোগান কখনো চুরি হতে পারে না, কারণ স্লোগানে কখনোই কারোর ব্যক্তিগত ফ্র্যাঞ্চাইজি থাকতে পারে না, মানে ব্যক্তিগত সত্তাটা স্লোগানে থাকে না। আর বিশেষ করে এই জুলমি জব জব জুলম করেগা সত্যা কে হাতিয়ারো সে, এই রকম স্লোগান, সেই স্লোগান বিভিন্ন সময় বিভিন্ন আদর্শে বিশ্বাসী মানুষ বিভিন্ন নাম দিয়ে ব্যবহার করেছে। কখনো ভীমরাও আম্বেদকরের ভীমরাওকে নারুসে হয়েছে, কখনো ইনকিলাবকে নারুসে হয়েছে, ভগৎ সিং ইনকিলাবকে নারুসে বলেছে, ভীমরাও আম্বেদকর ভীমরাওকে নারুসে তৈরি করেছিলেন। ভীমরাও আম্বেদকর তৈরি করেননি, তার যারা তার যারা অনুগামীরা ছিলেন তারা তৈরি করেছেন। তো আমার মনে হচ্ছে একটা স্লোগানকে বিভিন্ন রকমের মডিফাই করা হয়েছে, তো সেখানে মমতা দিদিকে নারোসে অভিষেক দাকে নারোসেতে কি ভুল আছে? এইটাই ভুল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে তাই। কিন্তু অবশ্যই একটা দিনের শেষে একটা মানুষের তো ওই কমেন্ট বক্সটা খুলে একটু ভালো কিছু করতে ইচ্ছা করে, কারণ আমি খারাপ কোনো ভিডিও পোস্ট করি না, খারাপ কোনো কাজের ছবি পোস্ট করি না, খারাপ কোনো নোংরা কুরুচিকর মানসিকতার পরিচয় দিই না আমার পোস্টের মাধ্যমে। তো আমারও ইচ্ছা করে যে কেউ দুটো ভালো কথা অন্তত লিখুক আমাকে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যারা ট্রোল করে না তাদের একটা গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীটা আমি এখন চিনে গেছি, আইডেন্টিফাই করে নিয়েছি যে এরা ট্রোলই করবে, এদের কাজই ট্রোল করা, উঠতে বসতে ট্রোল করবে। তার বাইরে একটা অনেক বড় গোষ্ঠী আছে যারা আমাকে ভালো কথাও লেখে, ইনবক্সে লিখে ভালো কথা, যে দিদি আমরা অমুক আদর্শে বিশ্বাসী, কিন্তু আজকে তোমাকে দেখে আমাদের ভাল লাগে, তোমার এই বক্তব্য আমার ভাল লাগে, তোমার আন্দোলন আমার ভাল লাগে। এবং আমি আমার ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে শুনেছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে একজন দিদি, তিনি রিসার্চ স্কলার, তিনি আমাকে এসে বলছিলেন যে তুমি রাজন না? বললাম হ্যাঁ। বলছে দেখো তোমার আদর্শ আমার আদর্শ ভীষণ আলাদা, আমি বিশেষভাবে তৃণমূল কংগ্রেসকে পছন্দই করি না, কিন্তু তোমাকে আমার খুব ভালো লাগে। তো এই যে এই পাওনাটা, এটা আমার ওই ট্রোলিংয়ের থেকে অনেক বড় মনে হয়। আর আমার টাচুট যে এটা আমার কাছে আগামী দিনেও অনেক বড় একটা ইন্সপিরেশন থাকবে, যে এই মানুষগুলো যারা ভিন্ন আদর্শে বিশ্বাসী তারাও অন্তত আমাকে নেয়। আচ্ছা, তোমার এই লোকসভা ভোটের চলাকালীন বা লোকসভা ভোট ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের কথা বহুবার প্রকাশ্যে এসছে। তো দলের এই যে দিকটা, তুমি যেহেতু দলের একনিষ্ঠ একজন কর্মী, এই দলের এই দিকটা সম্পর্কে তোমার কি মতামত? না, এই প্রশ্নটা আমি খুব এক্সপেক্ট করেছিলাম। থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য, কারণ অনেকেই আমাদের দলকে ভীষণ রকমভাবে নেগেটিভভাবে জাজ করার চেষ্টা করছে এই গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব নিয়ে। দেখুন, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব নেই, আমাদের একটা বড় পরিবার রয়েছে। আজকে আমাদের এখানে যারা দর্শক বন্ধুরা রয়েছে, বা আমি তুমি বলছি, আমাদের যদি পরিবারে একটা জয়েন্ট ফ্যামিলি থাকতো, এখন তো সেই জয়েন্ট ফ্যামিলি থাকে, এখন সব একক পরিবার হয়ে গেছে। জয়েন্ট ফ্যামিলিতে মা কাকিমা, বাবা কাকা বা দাদু বাবা, তাদের মধ্যে না ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য থাকবেই, স্বাভাবিক বিষয়। হাড়ি করা একসঙ্গে থাকলে টোকাটুকি হবে, আওয়াজ হবে, কিন্তু কখনোই দিনের শেষে গিয়ে বাবা দাদুর সম্পর্কে খারাপ চাইবে না, বাবা কাকার সম্পর্কে খারাপ চাইবে না, মা কাকিমার সম্পর্কে খারাপ চাইবে না, বা সেমটা কাকিমা মায়ের সম্পর্কে চাইবে না। তো একটা বড় পরিবারে বিভিন্ন রকমের মতামত থাকতে পারে, বিভিন্ন রকমের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তার মানে আমরা কেউই আদর্শ বিচ্যুত হচ্ছি না, আদর্শ বিচ্ছিন্ন হচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই হাঁটছি। এবং হ্যাঁ, কারোর ব্যক্তিগত চাওয়া পাওয়া একটু বেশি, কারোর একটু কম, সেটা নিয়ে তো অবশ্যই কোন্দল হবে, কিন্তু সেটা কখনোই গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সেটার জন্য একে অপরকে কখনোই ক্ষতি করবো এই মানসিকতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।